অবন্তী অবাক হলো কিছুটা। রাফিরা 3 ভাই বোন, সে জানতো রাফির আর কোনো ভাই নেই, সে একা, আর তার 2 বোন। এখানে আর একটা ভাইয়ের নাম লেখা, সেখানে লেখা আমাদের মেজ ছেলে ইমতিয়াজ, জন্ম 23 অক্টোবর 1996 ইংরেজি। রাফি ব্লাড দেওয়ার কিছুক্ষণের মাথায় হসপিটালে পুলিশ চলে আসে। বেলালকে দেখে রাফি কিছুটা হকচকিয়ে যায়। রাফি জিজ্ঞেস করে, তুই এখানে? হ্যাঁ, কিন্তু তুই কি করছিস? আমরা আসিফকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ও সকাল থেকে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে, তোরা এখনো সেই বদমাশ আসিফটাকে ধরতে পারিসনি? আরে ধরবো ধরবো করেও তো ধরতে পারছি না। সকাল থেকে পালিয়ে আছে আসিফ। আমাদের এক্সট্রা সোর্সও তাকে খুঁজতে লেগে গিয়েছে। তারপর সিসি ক্যামেরা চেক করে দেখলাম একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আসিফের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই গাড়ি আসিফকে তুলে এনে ক্লিনিকেই ভর্তি করিয়েছে। আমি শিওর সে এখানেই আছে। মানে, তুই কি বলছিস এসব? সেই অ্যাক্সিডেন্ট হওয়া ছেলেটা আসিফ? হ্যাঁ, আসিফ। ও মাই গড, আমি এতক্ষণ এই ছেলেটাকে রক্ত দিলাম? আমার রক্ত এরকম একটা ছেলের শরীরে বইছে এখন? বেলাল আর রাফির কথা শুনলো না। অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ডাক্তারের যাবতীয় কাগজপত্র সব পুলিশ হ্যান্ডেল করলো। আসিফকে আসামি হিসেবে চিহ্নিত করে বেলাল আমাকে বলল, তুই এখন চলে যেতে পারিস বাসায়। আসিফের জ্ঞান ফিরলেই আমরা ডিসিশন নেব তাকে কোথায় রাখবো। এখানে রাখবো না অন্য কোথাও ট্রান্সফার করব। তবে তুই কোনো টেনশন নিস না। রাফি বলল, আমি কোনো টেনশন নিচ্ছি না, তবে আমার এটা ভাবতে খারাপ লাগছে যে একটা মিথ্যাবাদী শরীরে আমার রক্ত বইছে এখন। আমি তাকে রক্ত দিয়েছি। উফ, তুই এভাবে ভাবছিস কেন? তোর জন্য মিথ্যাবাদী বেঈমানটা মরতে মরতেও মরেনি, যাতে আমরা তাকে কঠিন সাজা দিয়ে মারতে পারি। হয়তোবা না রাফি, এইটাই হয়েছে। তুই বাসায় যা এখন। এখানকার সব ফর্মালিটি আমরা হ্যান্ডেল করব। আর নুসরা সুইসাইড মামলায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে, তাই এখানে আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। আর অবন্তী, ওনাকে সাক্ষী হিসেবে একবারের জন্য আসতে হতে পারে, বাট আই এম নট শিওর। আমি তোকে জানাবো সব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এখন। রাফির বাসায় ফিরতে ফিরতে রাত 9টা হয়ে গেল। অবন্তী কল দিচ্ছিল রাফিকে একের পর এক, তবে রাফি কল রিসিভ করছিল না। রাফি বাসায় আসতেই রাফির মা চিৎকার শুরু করলেন, হায় আল্লাহ, এটা কি হলো রাফি তোর? এটা কি অবস্থা? তো সারা শার্টের মধ্যে রক্তের দাগ কেন? রাফির মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ওপর থেকে অবন্তী, রাফির 2 বোন আর রাফির বাবা নিচে নেমে আসলেন। রাফির এই অবস্থা দেখে রাফির বাবা রাফিকে বললেন, কি হয়েছে রাফি? এভাবে শরীরে রক্ত কিসের? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? অবন্তী রক্ত দেখে ভয় পেয়ে গেল। রাফি বলল, সবাই প্লিজ কুল ডাউন, আমার কিছুই হয়নি। এত সিনক্রেট করার কি আছে এখানে? আর রক্তই তো, সাথে আর তো কিছু না। রাফির মা রাফিকে ধমক দিয়ে বললেন, চুপ কর, রক্ত মানে কিছু না। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও? দেখি হাতে পায়ে কিছু হয়েছে কিনা। দাঁড়াও মা, 1 সেকেন্ড। বুঝি না তোমরা এত উতলা হয়ে যাচ্ছ কেন এত তাড়াতাড়ি। একটু সময় দাও আমাকে, আমি বলি তোমাদের ঘটনাটা খুলে। রাফির বাবা রাফির মাকে শান্ত করে বললেন, রাফিকে বলতে দাও, সে না বললে আমরা বুঝবো কিভাবে? তুমি এখন একটু শান্ত হও। রাফি অবন্তীকে ডেকে বলল, আমার জন্য 1 গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আসো, আর রুমের এসিটা অন করে দিয়ে আসো, আমার প্রচন্ড গরম লাগছে এখন। রাফি সোফায় বসে বলল, বাড়ি থেকে আসার পথে রাস্তায় একটা কুকুর তার কারের নিচে ঢুকে যায়। তারপর কুকুরের পায়ে বেশ খানিকটা ইনজুরি হয়। সে কুকুরকে নিয়ে অ্যানিমাল ডাক্তারের কাছে যায় আর সেখানে রেখে চলে আসে। কুকুরটাকে গাড়িতে তোলার সময় কুকুরের পা থেকে বের হওয়া ব্লাড আমার শার্টে লেগে যায়। দ্যাটস ইট। আর তোমরা এটাকে কি না ভেবে নিচ্ছিলে এতক্ষণ? রাফি তারপর তার মায়ের সামনে গিয়ে মাকে বলল, হয়েছে এখন? তোমার ছেলে ঠিক আছে, খুশি তো? রাফির মা কান্না শুরু করে দিলেন। রাফিকে বললেন, যদি তোর কোনো কিছু হতো আমি কাকে নিয়ে বাঁচতাম? একটা তো আমাকে ছেড়ে সেই কবেই চলে গিয়েছে, আর এখন তুই আমার সব। তোকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? রাফি কিছুটা অবাক হলো মায়ের কথায়। মাকে বলল, হোয়াট? একটা তো সেই কবেই ছেড়ে গিয়েছে, মানে? কিছু না। কিছু না মানে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ মা? রাফির বাবা রাফির মাকে
কি যেন ইশারা দিলেন। অবন্তী পাশে দাঁড়িয়ে ইশারাটা স্পষ্ট বুঝতে পারল। রাফির মা কথা কাটিয়ে রাফিকে বললেন, তোর জন্য গরুর মেজবান করেছি, তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আর রক্ত লাগানো শার্টটা বাথরুমে রেখে দিস, কুলসুমার মা এসে ধুয়ে দেবে। ওয়াও, গরুর মেজবান রেঁধেছো মা? হ্যাঁ, ইয়াম্মি, তাহলে আমি এক্ষুনি আসছি। অবন্তী, তুমি আমার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্টটা বের করে রাখো, আমি শাওয়ার নিচ্ছি। অবন্তী রুমে চলে গেল। রাফি নিচ থেকে ওপরে আসতেই অবন্তী জিজ্ঞেস করলো, তুমি মিথ্যে কথা বললে কেন? কিসের মিথ্যে? এই যে তুমি বললে শার্টে কুকুরের রক্ত লেগেছে। হ্যাঁ, কুকুরের রক্তই তো। না, এটা কুকুরের রক্ত না, আমি স্পষ্ট বুঝতে পারছি এটা। আরে না রে অবন্তী, তুমি ভুল বুঝতেছো, আর এইটা কিছুই হয়নি। না রাফি, তুমি আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে দেখো, তারপর আমার চোখে চোখ রেখে বলো যে এইটা কোনো মানুষের রক্ত না, এইটা একটা কুকুরের রক্ত। রাফি অবন্তীর চোখে চোখ রাখতে পারলো না। অবন্তীর রক্তের টান আছে। সে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের কারো কোনো কিছু হয়েছে। রাফি আর লুকালো না অবন্তীর কাছে, অবন্তীকে বলল, এটা আসিফের গায়ের রক্ত, আসিফ অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? আসিফ অ্যাক্সিডেন্ট? অবন্তী আলমারিতে হেলান দিল। রাফি অবন্তীর কাঁধে হাত রেখে বলল, আমার গাড়ির সামনে এসে আসিফ হুমড়ি খেয়ে পড়ে। আমার চলন্ত গাড়ির ব্রেক চাপতে দেরি হওয়ায় আসিফের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই রক্তগুলো আসিফের রক্ত। তুমি কিভাবে শিওর হলে যে এটাই আসিফ? আমি তো তোমাকে আসিফের কোনো ছবি দেখাইনি। রাফি তার মোবাইল আনলক করে গ্যালারিতে ঢুকে আসিফের অ্যাক্সিডেন্ট করা একটা ছবি দেখিয়ে বলল, এইটাই তো আসিফ। অবন্তী হক চকিয়ে গেল। আসিফের মুমূর্ষু চেহারা দেখে অবন্তী নিজেকে ঠিক রাখতে পারল না। রাফিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল অবন্তী। রাফি অবন্তীকে নিজের গলা থেকে ছাড়িয়ে কাঁধ ধরে অবন্তীকে খাটে বসিয়ে দিল। রাফি নিজে মাটিতে বসে অবন্তীকে বলল, আমার দিকে তাকাও অবন্তী, আর শোনো, এভাবে ডিপ্রেস হলে চলবে না। আসিফের শাস্তি পাওয়ার ছিল। আসিফের অ্যাক্সিডেন্টটাও একটা কাকতালীয় ঘটনা, আর তাছাড়া সে যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে শাস্তি থেকে বেঁচে যেত। পুলিশ তাকে ধাওয়া করছিল, আর সে আমার গাড়ির নিচে এসে চাপা পড়ে। আর অবন্তী, সবচাইতে আশ্চর্য আমি কখন হয়েছি জানো? অবন্তী মিনমিন সুরে বলল, কখন? রাফি বলল, যখন দেখলাম আমার রক্তের সাথে সেই মিথ্যেবাদী আসিফের রক্তের গ্রুপ ম্যাচ করে গিয়েছে। আমি নিজে না জেনে সেই আসিফটাকে রক্ত দিয়ে এসেছি। রক্ত দেওয়ার পর যখন আসিফকে ওটিতে নিয়ে যাওয়া হয়, তখন পুলিশ এসে জানায় যে এইটা আসিফ। আমার জাস্ট হেল অবস্থা তখন। রাফির মুখে এই কথাটা শোনার পর অবন্তী আর এক মুহূর্ত স্থির থাকতে পারে না। তার কাছে সবকিছু কেমন জানি গুলিয়ে যেতে শুরু করে। সকালে স্টোর রুমে যে জন্ম তারিখ বাধাই করা ফ্রেম অবন্তী দেখতে পায়, সেই ফ্রেমে রাফির ছোট ভাইয়ের নাম ইমতিয়াজ লেখা দেখে। তারপর নুসরাতের লেখা সুইসাইড নোটে আসিফের জায়গায় লেখা ইমতিয়াজ নামটা। তারপর এখন আবার রাফি বলছে তার সাথে আসিফের ব্লাড গ্রুপ মিলে গিয়েছে। এতটা ঘটনার এভাবে মিলে যাওয়াকে অবন্তী কোনোভাবেই আন্ডার এস্টিমেট করতে পারলো না। রাফি শাওয়ারে গেল। অবন্তী রাফির টি শার্ট আর ট্রাউজার বের করে খাটের ওপর রাখলো। তারপর ওপাশ ফিরে নিজের আলমারি গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর রাফি ওয়াশরুম থেকে বের হয়ে অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরল। অবন্তী বুঝতেই পারলো না যে রাফি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেছে। অবন্তী জোরে একটা চিৎকার দিতে যাবে তখন রাফি অবন্তীর মুখ চেপে ধরলো। অবন্তী পেছন ফিরতেই দেখলো রাফি তাকে জড়িয়ে ধরে আছে। অবন্তী মুখ থেকে রাফির হাত সরালো। অবন্তী বিরক্ত হয়ে বলল, এখন যদি আমি সত্যি সত্যি ভয় পেয়ে চিৎকার দিতাম তখন? রাফি বলল, কি হতো? আমি তো তোমার মুখ আগে থেকেই বন্ধ করে দিয়েছি, এজন্য। যদি তুমি না ধরতে তখন? তখন আর কি, তুমি চিৎকার দিতে জোরে, তারপর মা রুমে চলে আসতো। ও আচ্ছা, মা রুমে চলে আসলে তোমার লজ্জা হতো না? কেন? ছেলে বিয়ে করেছে, বউয়ের সাথে প্রথম এসব তোরা বাহাত রোমান্স তো বানতা হেনা মেরা ইয়ার। হ্যাঁ হয়েছে, আমি তো ভয়ে মরি অবস্থা। যখন হার্ট ফেল করবো তখন বুঝবে। হার্ট ফেল তুমি করবে না, হার্ট ফেল তো আমি করে ফেলবো। যার ঘরে এমন সুন্দরী বউ আছে তার আর হার্ট ফেল করার জন্য বাইরে যাওয়া লাগবে না। অবন্তী এক ঝাঁক হাসলো। আবার অবন্তী হাসলে তার গালে টোল পড়ে। অবন্তী রাফিকে বলল, আচ্ছা, এত রোমান্স তোমাকে শেখালোটা কে? ছেলে এত পাক্কা সেটা তো বোঝা যায় না। শেখাতে হবে না কারো, বউ এমন থাকলে সব পুরুষ রোমান্স শিখে যায়। আচ্ছা, আমি আসছি।
তুমি কাপড় পরে নাও। এই অবস্থায় কেউ যদি দেখে তাহলে কি না কি মনে করবে, আবার তখন হাসাহাসি করবে। করুক, লোকে হাসলে আমার কি? ও তোমার তো কিছুই না, তুমি তো রুমে পড়ে থাকবে, আমার তো ওপর থেকে নিচে যাওয়া লাগবে সারাক্ষণ। তখন বুঝি আমার লজ্জা হবে না? হলে হোক, এখন একটা কিস দাও আমাকে, না হলে আজকে আর তোমাকে ছাড়ছি না। অদ্ভুত তো, এসব আবদার এখনকার জন্য রাখলে কেন? প্লিজ রাফি ছাড়ো, আমি যাই এখন। মা ডাকবেন কখন জানি, ডাকলে ডাকুক, আমি বলে দিব আমার বউকে আমার কাছ থেকে নেওয়া যাবে না। বাচ্চামো ছাড়ো রাফি, আমাকে নিচে যেতে হবে। তাহলে আমাকে একটা কিস দাও, তারপর যেও। এর আগে যাওয়া হবে না তোমার। অবন্তী রাফির ঠোঁটে মজে গেল। দুজনের আচ্ছন্নতা ভাঙলো রাফির মায়ের চিৎকারে। মাটিতে কি যেন পড়ে ভেঙে যাওয়ার মতো ছনছন শব্দ হলো। রাফি দরজা খুলে দ্রুত নিচে নেমে আসে। অবন্তীও রাফির পেছনে পেছনে নিচে নেমে আসে। নিচে এসে দেখলো সিঁড়ির পাশে রাখা 4 ফুট বাই 1.5 ফুটের অ্যাকোরিয়াম ভেঙে কুচি কুচি মাছ পাশে লাফালাফি করছে। আর রাফির মা পিছলে মাটিতে পড়ে গিয়েছে, হাতে বেশ খানিকটা কেটেছে, ডান পায়ের পাতার পাশে কেটে গিয়েছে অনেক, রক্ত ঝরছে। রাফি দ্রুত মাকে সেখান থেকে তুলে নিয়ে ওপরের রুমে নিয়ে আসলো। অবন্তী কাজের মেয়েকে ডেকে সেখানকার কাচের টুকরোগুলো পরিষ্কার করতে বলল। মাছগুলোকে তুলে রান্নাঘরে নিয়ে একটা প্লাস্টিকের বোলের মধ্যে পানি দিয়ে রেখে শাশুড়ি রুমে গেল। রাফির সেখানে মায়ের হাতে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। অবন্তী গিয়ে শাশুড়ির পাশে বসলো, জিজ্ঞেস করলো, মা আপনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন? জানি না রে মা, তবে আমার আজ কেমন জানি করছে মনে মনে। রাফি জিজ্ঞেস করলো, কি করছে? শরীর খারাপ লাগছে? তুমি তোমার ওষুধ নিয়েছিলে? নিয়েছি, শরীর খারাপ না, শুধু আমার মনে হচ্ছে আমার খুব আপন কেউ একজন বিপদে আছে। কেন জানি না মনটা উতলা হচ্ছে বারবার। রাফি বলল, এসব তোমার মনের ভুল, আর দেশে আছি মাত্র 3 দিন, এসব টেনশন করো না তো। আমরা চলে যাচ্ছি আমেরিকা, সেখানকার ওয়েদারে তুমি অভ্যস্ত, সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমি ডাক্তারকে কল করেছি, ডাক্তার এসে তোমার প্রেশার আর ডায়াবেটিস চেক করে দিয়ে যাবে, কেমন? ডাক্তার ডাকলি কেন রাফি? আমার কোনো অসুখ নেই, আমার শরীরটা একটু দুর্বল লাগছিল, তাই মাথা ঘুরিয়ে পড়ে যায়, আর তখন হাতের কোনোই লেগে অ্যাকোয়ারিয়ামটাও হেলে যায়। দেখলি তো, সুন্দর একটা জিনিস নষ্ট করে দিলাম। উফ, অ্যাকোয়ারিয়াম একটা না থাকলে 1000টা কেনা যাবে। আর তুমি দুর্বল, এখন রেস্ট নাও। রাফিকে মা বললেন। রাফি আমার কাছে এসে বস কিছুক্ষণ, মায়ের মন তো তাই কেমন জানি করছে। জানি না রে, আমার ছোট ছেলেটা এখন কোথায় আছে, কিভাবে আছে, তার জন্য আজ এত বছর পরও মনটা কেমন জানি কেঁপে কেঁপে উঠছে। অবন্তী আবার অবাক হলো, শাশুড়িকে জিজ্ঞেস করলেন, ছোট ছেলে আপনার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। গল্প অবন্তী, কলমে মিধাত আহমেদ। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। আর গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে সবার মতামত জানান। ধন্যবাদ।